আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রতিদিন নতুন নতুন মোড় আসছে। একের পর এক ঘটনায় রাজ্য রাজনীতিতে জল্পনার পারদ চড়ছে। কিন্তু আজকের সবচেয়ে বড় প্রশ্নটি কাকে ঘিরে উঠছে? কেন সারা বাংলা আজ একজন প্রাক্তন প্রশাসনিক কর্তার দিকে তাকিয়ে আছে? তিনি আর কেউ নন, তিনি হলেন রাজীব কুমার। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজীব কুমার, যিনি একসময় রাজ্য প্রশাসনের অত্যন্ত পরাক্রমশালী একজন আইপিএস অফিসার ছিলেন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং নির্ভরযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। সেই রাজীব কুমারই কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিচ্ছেন? তিনি কি সত্যি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘ বছরের সব সম্পর্ক গুটিয়ে নিতে চলেছেন, নাকি এটি শুধুমাত্র দিল্লির সংসদ ভবনের একটি সাধারণ রাজনৈতিক ছবি? কিন্তু রাজনীতিতে তো ধোঁয়া ছাড়া আগুন হয় না। তাহলে কেন রাজীব কুমারকে নিয়ে আচমকা এত বড় প্রশ্ন উঠতে শুরু করলো? গল্পটার শুরু কোথায় বলুন তো? আসুন একটু পেছনে ফিরে দেখা যাক। বুধবার সন্ধ্যায় দিল্লির সংসদ ভবন চত্বরে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিলের তরফ থেকে ওই বৈঠকটি ডাকা হয়েছিল। সেখানে রাজ্যের সমস্ত সাংসদদের উপস্থিত থাকার কথা ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েকজন প্রতিনিধি সেখানে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও দুজন সাংসদ সেই বৈঠকে উপস্থিত হন। একজন হলেন প্রতিমা মণ্ডল এবং অন্যজন রাজ্যসভার সাংসদ রাজীব কুমার। কিন্তু সেই বৈঠকের ভেতরে যা ঘটল সেটাই এখন পুরো বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই বৈঠকের ফাঁকে দেখা গেল এক চাঞ্চল্যকর দৃশ্য। কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকের মাঝেই পাশাপাশি বসে পড়লেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং রাজ্যসভার সাংসদ রাজীব কুমার। শুধু পাশাপাশি বসাই নয়, দুজনের মধ্যে দীর্ঘক্ষণ ধরে গভীর আলোচনা চলল। তাদের কথা বলার ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল বিষয়টা একেবারেই কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না। বেশ গম্ভীর মুখে, বেশ সিরিয়াস ভঙ্গিতে দুজনের মধ্যে কথা হতে দেখা যায়। এমনকি সেই ছবি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন কাকলি ঘোষ দস্তিদার। কালীঘাট নেত্রীর হাত ছাড়া প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদার তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ব্যাপার স্যাপার ওই দলের সামনে আসছে যে অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং এটা ঘটনা যে দুজন যোগাযোগে আছেন। কাকলি ঘোষ দস্তিদারের এই বক্তব্যের পরে তৈরি হয় নতুন রাজনৈতিক সমীকরণ। কিন্তু কেন এই দৃশ্য দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের কপালে উদ্বেগের ভাঁজ পড়ে গেল? কেন রাজীব কুমারের একটি সাধারণ কথাবার্তা নিয়ে বাংলায় এত বড় রাজনৈতিক ঝড় উঠল? এর উত্তর লুকিয়ে আছে রাজীব কুমারের গত 15 বছরের দীর্ঘ যাত্রাপথে। আসুন রাজীব কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের গত 15 বছরের সম্পর্কের পাতাগুলো উল্টে দেখা যাক। এই গল্পটা কিন্তু আজকের নয়। এই গল্পের শুরু হয়েছিল বহু বছর আগে, যখন তৃণমূল কংগ্রেস বাংলায় সদ্য ক্ষমতায় এসেছে। তখন রাজীব কুমার ছিলেন রাজ্য পুলিশের এক উচ্চ পদস্থ দক্ষ আইপিএস অফিসার। নিজের প্রশাসনিক ক্ষমতা ও ক্ষুরোধার বুদ্ধির গুণে তিনি খুব দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত পাত্র হয়ে ওঠেন।
বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে শুরু করে কলকাতা পুলিশের কমিশনার পদে তার উত্থান ছিল একেবারেই নজরকাড়া। পরবর্তীতে সারদা এবং নারদা কাণ্ডের তদন্ত শুরু হয়। কেন্দ্র সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা রাজীব কুমারকে টানা জিজ্ঞাসাবাদ করতে চায়। সিবিআই যখন কলকাতার লাউডন স্ট্রিটে রাজীব কুমারের সরকারি বাসভবনে অভিযান চালায়, তখন ঠিক কি ঘটেছিল সেই দিনটির কথা কি বাংলা কোনোদিন ভুলতে পারবে? একজন আইপিএস অফিসারকে রক্ষা করতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই কলকাতার রাস্তায় নেমে এসেছিলেন। 2019 সালে কলকাতার ধর্মতলার বুকে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন। বিশ্ব রাজনীতির ইতিহাসেও এমন ঘটনা বিরল, যেখানে একজন প্রশাসনিক কর্তাকে সিবিআই এর হাত থেকে বাঁচাতে একটি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি নিজেই পথে নেমে ধর্ণা দিচ্ছেন। রাজীব কুমারকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন নিজের সমস্ত রাজনৈতিক ক্ষমতা বাজিতে রেখেছিলেন। প্রশাসনিক থেকে শুরু করে আইনি লড়াই, প্রতিটি পদক্ষেপে রাজীব কুমারের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী। রাজীব কুমার অবসর নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে ভুলে যাননি। চাকরি জীবনের মেয়াদ শেষ হতেই রাজীব কুমারকে রাজ্যের প্রাক্তন ডিজি পদ থেকে সোজা দিল্লির রাজসভায় সাংসদ করে পাঠায় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সৈনিক হিসেবেই চিরকাল পরিচিত থেকেছেন এই রাজীব কুমার। এমনকি মাত্র কয়েকদিন আগের ঘটনাটি একবার আপনাদের মনে করিয়ে দিই। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের মহামঞ্চ, সেই মঞ্চেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঠিক পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল এই প্রাক্তন ডিজি রাজীব কুমারকে। মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই অত্যন্ত প্রিয় ও নির্ভরযোগ্য রাজীব কুমার কি করে দিল্লির রাজনীতিতে হঠাৎ অন্য সমীকরণের মধ্যে ঢুকে পড়লেন? কেন 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে থাকা নেতার ছবি কয়েকদিন পরই দিল্লির সংসদ ভবনে বিরোধী শিবিরের নেত্রীর পাশে দেখা গেল? রাজীব কুমার কি তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, নাকি তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যতের জন্য নতুন কোনো নিরাপদ আশ্রয় খুঁজছেন? যদি সত্যি রাজীব কুমার তৃণমূল ত্যাগ করেন, তবে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক বিরাট ধাক্কা হবে না? যে মানুষটিকে সিবিআই এর হাত থেকে বাঁচাতে নেত্রী নিজে রাস্তায় বসে ধর্ণা দিলেন, সেই মানুষটি যদি আজ নেত্রীর হাত ছেড়ে দেন, তবে তৃণমূলের দলীয় আনুগত্যের প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াবে? রাজীব কুমারের এই পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ঠিক কি তৈরি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি ক্রমশ দলের ভেতরে একের পর এক বিশ্বস্ত সহযোদ্ধাকে হারিয়ে একা হয়ে পড়ছেন? গত কয়েক মাসের ছবিটা যদি আমরা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করি, তবে দেখা যাবে যে 4 মে তারিখের পর থেকে ছবিটা একেবারেই একমুখী। একসময় যারা কালীঘাটের ছায়া সঙ্গী ছিলেন, যারা প্রতিটি সিদ্ধান্তের পেছনে নেত্রীর হাত শক্ত করে দাঁড়িয়ে থাকতেন, তারা একের পর এক অন্য পথে পা বাড়াচ্ছেন। কয়েকদিন আগেই কোয়েল মল্লিক তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। সাংসদ হিসাবে নির্বাচিত হলেও তিনি সংসদে একটিও অধিবেশনে যোগ দেওয়ার আগেই নিজের পদ ত্যাগ করেছেন। ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে এমন ঘটনা কিন্তু অত্যন্ত বিরল। সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে প্রকাশচিক বড়াই কিংবা সুস্মিতা দেবের ক্ষেত্রেও একই ধরনের বিষয় দেখা গেছে। রাজ্যসভায় যেখানে তৃণমূলের সংখ্যা কমছে, সেখানে কেন্দ্রীয় রাজনৈতিক সমীকরণে বিজেপি বা এনসিপিআই নতুন শক্তি সঞ্চয় করছে। এই পুরো প্রেক্ষাপটে দাঁড়িয়ে আবার উঠে আসছে কাকলি ঘোষ দস্তিদারের সেই বিতর্কিত ইঙ্গিতপূর্ণ দাবি। কাকলি ঘোষ দস্তিদার কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে দাবি করেছিলেন
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে অন্তত 2 জন সাংসদ খুব শীঘ্রই তাদের দলে যোগ দিতে পারেন। তাদের সঙ্গে নাকি গোপন কথাবার্তাও বেশ অনেক দূর এগিয়ে গেছে। এবার দিল্লিতে রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডলের সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারের এই বৈঠকের পর সেই 2 জন সাংসদের পরিচয় নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সেই 2 জন সাংসদ তবে সত্যি কি রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডল? রাজীব কুমার কি নিজের এত বছরের দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণ কাটিয়ে এনসিপিআই বা অন্য কোনো বিরোধী জোটে নাম লেখাতে চলেছেন? তবে এখানেও কিছু জটিল প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজীব কুমার যেহেতু রাজ্যসভার সাংসদ, তাই লোকসভায় তার দল বদলে বড় কোনো প্রভাব না পড়লেও রাজ্যসভার শক্তি ভারসাম্যে কিন্তু বড় ধরনের রদবদল ঘটতে পারে। বিশেষ করে কেন্দ্রে কোনো গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হলে রাজ্যসভায় ভোটের সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেই জায়গায় কি কেন্দ্র সরকার বা বিরোধী শিবির রাজীব কুমারের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিজেদের কাছে টানতে চাইছেন? তবে এই সমস্ত রাজনৈতিক জল্পনা ও বৈঠকের ছবি সামনে আসার পর কালীঘাট তৃণমূলের অভ্যন্তরে ঠিক কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে? সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তৃণমূলের সিনিয়র নেতৃত্ব কিংবা লোকসভার শীর্ষ নেতারা এই বৈঠকের বিষয়ে বিন্দু মাত্র ঘুণাক্ষরও টের পাননি। লোকসভায় কালীঘাট তৃণমূলের উপনেতা তথা বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি স্পষ্ট ভাষায় পুরো ঘটনাটিকে অস্বীকার করেন। কি বলেছেন সৌগত রায় শোনাবো আপনাদের। আমি জানি না, প্রতিমা মণ্ডল তো আমার সাথে ছিলেন 5টা থেকে 6:30 অব্দি, তার আগে পেট্রোলিয়াম কমিটিতে ছিলেন। আপনারা এই খবরগুলো হাওয়ায় ভাসিয়ে দেন কোনো সত্যতা যাচাই না করে। আমি একেবারে ঠিক বলে মনে করছি না। সৌগত রায় দাবি করেন যে প্রতিমা মণ্ডল তার সঙ্গেই বিকেল থেকে সংসদ ভবনের কমিটিতে উপস্থিত ছিলেন। এমন কোনো বৈঠকের খবর তার জানা নেই। পুরো বিষয়টিকে হাওয়ায় ভেসে আসা খবর বলে উড়িয়ে দেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, যখন চোখের সামনে রাজীব কুমার ও কাকলি ঘোষ দস্তিদারের একসাথে বসে আলোচনার পরিষ্কার ছবি ভেসে উঠছে, তখনও কেন তৃণমূল নেতৃত্ব তা অস্বীকার করছে? আমরা থাকবো এই নিয়ে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিবাহের কনের জন্য গহনা কিনতে চান? কনেকে পছন্দসই স্বর্ণালঙ্কারে সাজিয়ে তুলতে আজই চলে আসুন শান্তি জুয়েলার্সে। একমাত্র নির্ভরযোগ্য এবং সুলভ মূল্যে গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান শান্তি জুয়েলার্স। এখানে গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। মাত্র 49,999 টাকার কেনাকাটিতে বিনামূল্যে পাবেন রূপোর কয়েন অথবা রূপোর গহনা। সেই সঙ্গে সমস্ত রকমের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের সুবিধাও রয়েছে। এছাড়াও আমাদের এখানে ইএমআই এর সুবন্দোবস্ত রয়েছে। আমাদের ঠিকানা কৃষ্ণকুঞ্জ আবাসন 75 স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি। আমাদের যোগাযোগ নম্বরটি হলো 8240966167 এবং 9088363970। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল, 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে আপনাদের শোনালাম সৌগত রায়ের বক্তব্য, কিন্তু তার এই বক্তব্যের পর বিতর্ক কিন্তু থামেনি, বরং দ্বিগুণ গতিতে বাড়তে শুরু করেছে। কারণ দলের একজন রাজ্যসভার সাংসদ এবং একজন লোকসভার সাংসদ দিল্লিতে বিরোধী শিবিরের নেত্রীর সাথে দীর্ঘ বৈঠক করছেন, আর দলের শীর্ষ উপনেতা বলছেন তিনি কিছুই জানেন না। এটা কি সত্যি যোগাযোগের অভাব, নাকি
দলের ভেতরের আসল সত্য চেপে রাখার একটা ব্যর্থ চেষ্টা। সৌগত রায় কি সত্যি ঘটনাটি সম্পর্কে অজ্ঞ, নাকি জেনেও ক্যামেরার সামনে সত্যিটা স্বীকার করতে চাইছেন না? এই গোটা ঘটনায় বিজেপির অবস্থানই বা ঠিক কি? বিজেপি কিন্তু গোটা ঘটনাটিকে খুব সতর্কতার সাথে দেখছেন। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার স্পষ্ট জানিয়েছেন যে এটা সম্পূর্ণভাবেই তৃণমূলের ভেতরের অভ্যন্তরীণ গন্ডগোল। ঠিক কি বলছেন তিনি, শুনুন। এগুলো ওদের আভ্যন্তরীণ ব্যাপার, ঘরের ব্যাপার। কে কোন দিকে যাবে, কে কেন যাবে, কখন যাবে, এগুলো ওরা বুঝবে। এ নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, কেননা পশ্চিমবঙ্গের জনতার এইসব নিয়ে কোনো আগ্রহ নেই। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান যুগের রাজনীতিতে মতাদর্শ বা নীতি নৈতিকতার চেয়ে ব্যক্তিগত লাভ ক্ষতি এবং আসন সংখ্যার অঙ্কটাই প্রধান হয়ে দাঁড়িয়েছে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দর্শনে বিশ্বাসী না থেকে অনেকেই নিজেদের সুবিধাজনক অবস্থান বেছে নিচ্ছেন। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এই পুরো রাজনৈতিক ঘটনাটিকে ঠিক কিভাবে ব্যাখ্যা করেছেন, শুনুন। যে এটা তো কোনো একটা গণতান্ত্রিক পদ্ধতিতে, সংসদীয় গণতন্ত্রে যে রাজনীতি চলে এটা দল ভিত্তিক, ব্যক্তি ভিত্তিক নয়। সেই রাজনীতি একেবারেই গুলিয়ে গেছে আর কি। এবং এখন যে বিষয়গুলি হচ্ছে এর সঙ্গে রাজনৈতিক যে নীতি নৈতিকতা, অর্থাৎ একটা কোনো দেশের উন্নয়ন, কোনো রাজনৈতিক মতাদর্শ, এই বিষয়গুলোর কোনো সম্পর্ক নেই। তার ফলে কি হচ্ছে, বিভিন্ন মানুষ তাদের ব্যক্তিগত ভাবনা দিয়ে একটা রাজনৈতিক পরিস্থিতিতে তাদেরকে রিপ্রেজেন্ট করছেন নিজেদেরকে, এবং এইখানে কে কি কথা বলছেন, কার সঙ্গে আলোচনাগুলো অনেক ক্ষেত্রেই সরকারি নয়, অর্থাৎ কারোর সঙ্গে দেখা হলো তারা করলেন। এবার এই কথাগুলোর মধ্যে যেটা হচ্ছে, আমরা দিনের শেষে যেটা জানি সেটা হচ্ছে আমাদের লোকসভা এবং রাজ্যসভায় বিজেপির কয়েকটি সংবিধান সংশোধনী গোছের বিল পাশ করানোর জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, এবং সেই উদ্দেশ্যে তারা চাইছেন অনেকগুলি ভোট জোগাড় করতে। কিন্তু এর বাইরে আর কোথাও কোনো রাজনৈতিক বিষয় নেই। সকলেই তাদের যে ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যক্তিগত ভাবনা, সেটা চরিতার্থ করার চেষ্টা করছেন। এবার এটা তো একটা ডিস্ট্রিবিউটেড অ্যাডভার্সারিয়াল সিস্টেম, প্রত্যেকে তার মতো করে ভাবছেন, ফলে কে কোন কথা বলছেন তার বিশ্বাসযোগ্যতায়, তার নীতি নৈতিকতা, এটাকে মেলানো খুবই শক্ত। আমরা অপেক্ষা করি যে রাজনীতি আর কতটা গুলিয়ে দিতে পারেন এই তৃণমূল কংগ্রেসে যারা ছিলেন তারা, এবং তৃণমূল কংগ্রেস তো মতাদর্শবিহীন রাজনৈতিক দল, ফলে এই গুলিয়ে দেওয়াটাই তাদের কাজ, সেই কাজটাই তারা এখন করছেন। শুভময় মৈত্রের মতে সংসদীয় গণতন্ত্রে নীতি ও আদর্শের রাজনীতি এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে। বর্তমানে রাজ্যসভায় শক্তি বৃদ্ধি করার জন্য এবং গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর জন্য ভোট জোগাড়ের এই ইঁদুর দৌড় চলছে। তবে এই পুরো খেলার কেন্দ্রে যিনি রয়ে গেছেন তিনি হলেন একমাত্র রাজীব কুমার। রাজীব কুমারকে নিয়ে তৈরি হওয়া এই ধোঁয়াশা কি এত সহজে কাটার নয়? রাজীব কুমার কি সত্যি তৃণমূল কংগ্রেসের গত 15 বছরের দীর্ঘ যাত্রাপথ শেষ করে নতুন কোনো রাজনৈতিক পরিচয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন, নাকি তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করে অন্য কোনো নতুন রাজনৈতিক পথে পা বাড়াবেন? আর যদি রাজীব কুমার সত্যি শুভাকাঙ্ক্ষীদের তালিকা থেকে সরে যান, তবে আগামী দিনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভেতরের রাজনৈতিক চিত্র ঠিক কী রূপ নেবে? একসময় যাকে বাঁচাতে রাজপথে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী, সেই রাজীব কুমারই যদি আজ নিজেকে দূরে সরিয়ে নেন, তবে তা কি বাংলায় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ফাটলকে আরও প্রকট করে তুলবে না? মমতা বন্দ্যোপাধ্যায় কি তবে দিল্লির রাজনীতিতে এবং নিজের দলের ভেতরে আরও একা হয়ে পড়ছেন? রাজীব কুমারের আগামী পদক্ষেপ ঠিক কি হতে চলেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এই পরিস্থিতির সামাল দেন, সেদিকেই এখন নজর থাকবে আমাদের। আর আপনাদের কি মত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্ত। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি।
Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.